আমরা তুলনা করি, কেউ ফেরেশতা না, বাট ইফ উই কম্পেয়ার, আওয়ামী লীগ ইজ আ বেটার অপশন। হচ্ছিল যে জিয়া রহমান সৎ, এই লোকটাকে ভোট দিলে উনি ওনার আত্মীয় স্বজনকে প্রোভাইড করবে না, উনি ওনার ওয়াইফ, যারা ফ্রি থিঙ্কার, যারা আপনি যেটা বলছিলেন উত্তরাধিকারের যে একটা দাসত্ব আমাদের, হ্যাঁ, সেই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে সব বিভাগে লং মার্চ এবং নভেম্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিরোধী দল। জুলাই সনদ ইস্যুতে দেশে কি আবারও নতুন রাজনৈতিক কোনো সংকট তৈরি হচ্ছে? মানে ভাই, আমি রাজনৈতিক কর্মী এবং আমি একটা ছোট্ট এলাকার রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে দেশে যে নানান রকম সংকট চলছে সেগুলো। কেন গুরুত্বপূর্ণ? কারণ জুলাই সনদ লং রানে গিয়ে বাংলাদেশের ভাগ্যের সঙ্গে একটা ভূমিকা রাখবে, কিন্তু এই যে নিত্যদিনের মানুষের যে দুর্ভোগ, এটা মানুষকে প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে। বাংলাদেশে বহু বছর পর ৩৭০০ মেগাওয়াটের উপরে বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে। বিদ্যুৎ বিল গত ২ মাস ধরে ডাবল ট্রিপল আসছে। বাজারে গেলে মানুষের অবস্থা ভয়াবহ। গতকালকে আমি এলিফ্যান্ট রোডে আমি থাকি, আমি বাসায় ফিরছি তখন খুব বেশি রাতও না, ৭:৩০ ৮টা এরকম, দোকান আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ৬০ থেকে ৭০ জন ছেলে, ৬০ থেকে ৭০, 60 to 70, প্রত্যেকের হাতে হকি স্টিক, সামনের দুজনের হাতে চাপাতি, খোলা রাস্তা দিয়ে গেল। আই ওয়াজ শকড, আই ওয়াজ শ্যাটার্ড, কারণ বাংলাদেশে আমি আমার ৪০ বছর ৪৫ বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। আজকে সিলেটে হাজব্যান্ড ওয়াইফ, 90+ বয়স হাজব্যান্ডের, ওয়াইফ 70+, এবং একটা কাজের মেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও খুন হচ্ছে, এবং এখন নতুন আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি তৎপরতা। আজকে আমি দেখলাম কয়েকটা জায়গায় বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বরিশালে এক জায়গায় আদালত পাড়ার সামনে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছিলেন, উনি মারা গেছেন। আপনি শুধু খবরগুলোর দিকে চোখ রাখেন, এই প্রতিটা ঘটনা এবং যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। সো জুলাই সনদ নিয়ে আসলে কি ফ্যান্সি আলোচনা হবে, কি সাংবিধানিক আলোচনা হবে, এত ফ্যান্সি আলাপে, এইসব ফ্যান্সি আলাপ ভাল লাগে যখন আমরা একটা এভরিডে একটা নর্মাল লাইফে থাকি। বাংলাদেশের নর্মাল লাইফ এখন ওলট পালট হয়ে গেছে। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না, মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। সো এখন আসলে জুলাই সনদ নিয়ে বিরোধী দল কোথায় মিছিল করবে, কোথায় কি করবে, সমাবেশ করবে, ইট ডাজন্ট মেক মাচ ডিফারেন্স, বিকজ এই বিরোধী দলও এই সরকারেরই একটা এক্সটেনশন। ঠিক যেভাবে আওয়ামী লীগের এক্সটেনশন ছিল জাতীয় পার্টি, মিষ্টি মিষ্টি কথা বলতো, সংসদে এসে একটু বিরোধী বিরোধী ভাব ধরতো, এরাও তাই, হয়তো একটু বেটার দেন জাতীয় পার্টি, বাট ওরকম কোনো বড় ডিফারেন্স আমি দেখি না। তাহলে কি হবে? কি হবে এটা তো মানে ভাই সময় বলবে। এই যে বললেন যে একদম প্রকাশ্য রাস্তায় তো এলিফ্যান্টের মতো জায়গাতে এরকম মিছিল দেখলেন, হ্যাঁ, কোনো রিয়াকশন নেই না, এবং এটা শুধু রিয়াকশন নেই মানে যে গভর্নমেন্ট তরফ থেকে রিয়াকশন নেই সেরকম নয়, মানুষও জানে চুপ করে আছে, মানুষ চুপ করে আছে। এবং অপোজিশন পার্টি আপনি বলছেন যে এটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, ইয়েস, তাহলে কি হবে? দে ওয়্যার উইথ দি গভর্নমেন্ট ফর মেনি ইয়ার্স, এবং তারা তো একসাথে সরকার গঠন করেছে, একসাথে বিরোধী দলে থেকেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে ক্ষমতার হাওয়া বাতাস খেয়েছে। সো এখন তো তারা একসাথেই, কিন্তু মুশকিল হচ্ছে জামাত 77 আসন, এটা কিন্তু হিস্ট্রিতে কখনো হয় নাই। সো তারা এখন চেষ্টা করবে সরকারের ব্যর্থতাগুলোকে বাড়তে দিতে, সরকারকে আরো সময় দিতে, এবং আরো যাতে সরকার আরো বেশি ফেল করতে থাকে, বিভিন্ন জায়গায় আরো বেশি ডুবতে থাকে। তখন জামাতের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তারা হয়তো নেক্সট ইলেকশনকে টার্গেট করে আগাতে পারবে। যদি আওয়ামী লীগকে নির্বাচন সিনারিওর বাইরে রাখা যায়, নির্বাচনী মাঠের বাইরে রাখা যায়, তাহলে জামাত এই স্বপ্নটা দেখতে পারে যে আগামীতে হয়তো তারা
মেজরিটি নিয়ে আসতে পারবে। সো এইটা হবে তাদের গেম প্ল্যান। এই যে লং মার্চ, মহাসমাবেশ, এগুলো সব কি বোগাস? না, বোগাস ঠিক না। একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীদের চাঙ্গা রাখার ব্যাপার আছে, নেতাকর্মীদের মধ্যে আমরা যে বিরোধী দলে আছি সে একটা উদ্দীপনা রাখবার ব্যাপার আছে, প্রশাসনকেও একটা সিগন্যাল দেওয়ার ব্যাপার আছে যে আমরা কিন্তু শক্তিশালী বিরোধী দল। এবং ডেফিনেটলি জামাতের যেটা সুবিধা হয় যে ধরুন ঢাকায় তারা একটা সমাবেশ করবে, কথার কথা, নীলফামারীও তাদের যে কর্মী আছে উনিও ঢাকায় চলে আসবেন। আবার নীলফামারীতে যখন তারা সমাবেশ করবে, ঢাকার যেই যাত্রাবাড়ির কর্মী আছে উনিও নীলফামারীতে চলে যাবেন। সো একসাথে ওনাদের সমাবেশ কিন্তু আপনি বিশাল দেখবেন, বিকজ সারা বাংলাদেশের যেখানে যত জামাত কর্মী নেতা আছে তারা সবাই ওই জায়গাটাতে চলে যায়, অ্যান্ড দে আর ভেরি মানে অর্গানাইজড। The transportation cost will be very high. ডু ইউ রিয়েলি থিঙ্ক যে তাদের কাছে মানি ইজ আ প্রবলেম? মানি ইজ নট। তাদের মানে আমি জানি না সোর্স অফ ইনকাম কি, বা এটা তারা, আমি যেহেতু দলের না আমার পক্ষে তো বলা মুশকিল। অভ্যন্তরীণ সোর্স হতে পারে, নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া টাকা হতে পারে, কিংবা বিদেশ থেকে আসা ফান্ড। নেতাকর্মীরা তো সব যাচ্ছেই, তারা নিজেদের খরচেই যাচ্ছে, নিজেদের খরচে যাচ্ছে, থাকবে, খাবে, সব নিজেরাই করবে। সব মানে খুব ইজি মনে করেন? ইজি মনে করি না, কিন্তু ব্যাপারটা জামাতের জন্য ইজি মান্না ভাই। আমরা জামাতের রাজনীতি করি না বলে হয়তো বুঝতে অসুবিধা হয়, কিন্তু বাইরে থেকে যতটুকু বুঝি, বিএনপি বা আওয়ামী লীগের মতো তো আর ওদের স্ট্রাকচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আমরা যখন বিরোধী দলে ছিলাম, বিএনপির একটা কর্মী জেলে গেলে তার খোঁজ কিন্তু কেউ নিত না, তার পরিবারকেই দৌড়াতে হতো। কিন্তু জামাতের একটা কর্মী যখন জেলে যেত, আমাদের কানে খবর আসতো যেটা, যে দল থেকেই তার ফ্যামিলিকে দেখা শোনা, তার ফ্যামিলিকে সমস্ত সাপোর্ট দেয়া, বাজার খরচ থেকে শুরু করে সবকিছু তারা করে। এবং তারা দরিদ্র পরিবারের ব্রিলিয়ান্ট ছেলেদেরকে বেছে নেয়, কাউকে ব্যারিস্টার বানায়, কাউকে ডাক্তার বানায়, কাউকে আরো মানে অন্য কোনো ফিল্ডে যদি তার ক্যাপাসিটি থাকে সেই দিকে তারা ইনভেস্ট করে। সেই কারণে আপনি দেখবেন যে মানে মুখ খুললে আপনি বুঝবেন যে মানে ইউনো দ্য ব্যাকগ্রাউন্ড শোজ এভরিওয়্যার, বাট ব্রিলিয়ান্স যদি তাদের থাকে, মেধা যদি থাকে, জামাত তাদেরকে ইয়ে করে, নার্চার করে। আপনি যা বলছেন, are this critic of the Jamaat Islam or eulogizing? This is my analysis. This is I'm neither criticizing them nor I'm in favor of them, but I'm just মানে খুবই অবজেক্টিভ অ্যানালিসিস, very objective analysis, because I'm not a part of Jamaat. So মানে অবজেক্টিভ অ্যানালিসিসই এরকম বলছে, ইট ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্টি, yeah, ভেরি কি বলা যায়, well organized. অর্গানাইজ তো বটেই, খুবই প্ল্যান মাফিক চলে এবং একদম। সেরকম করেই যাচ্ছে। একদম। তো সেই পার্টি কি কারণে 5 বছর পর্যন্ত অপেক্ষা করবে? তাদের তো একটা রিস্কও আছে যে এর মধ্যে আওয়ামী লীগ ফিরেও আসতে পারে। মানে আমি একবারও 5 বছর বলি নাই, আমি বলছি তারা অপেক্ষা করবে যতদিন পর্যন্ত না তারা মেজরিটি পাবে বলে তারা মনে করবে। যেই মুহূর্তে তারা বুঝবে সরকারের ফেলিয়ার যত বাড়তে থাকবে, আওয়ামী লীগকে যদি আপনি মাঠের বাইরে রাখতে পারেন, তাহলে হয়তো 2 বছর, 3 বছর, 2.5 বছর, যখন তারা বুঝবে যে 77 will be 152, তখনই সিনারিও আলাদা হয়ে যাবে। এটা কি বোঝা সম্ভব মনে করেন? ওদের ডেফিনেটলি পরিসংখ্যান আছে, they have their own calculations. একেবারে তাদের অ্যানালিসিস আছে, তাদের ডেটা আছে, এবং এইসব ব্যাপারে তারা অনেক গুছানো বলে আমার ধারণা। All these are going in their favor with a total eulogization, total. Absolutely. না মানে অবজেক্টিভ রিয়েলিটি হতেও পারে, হ্যাঁ, হতে পারে, সেটাকে অস্বীকার করছি, হ্যাঁ হতে পারে, কিন্তু এটা ঠিক যে প্রথম আপনার বিগিনিংটা এরকম মনে হয়েছিল যে যখন আপনি বলছেন যেটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, কিন্তু এখন আবার বলছে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে তারা অপোজ করছে। Absolutely. কিন্তু এখানে আমার প্রশ্নটা এরকম আসে যে ধরেন তারা যদি এতই পারে, তাহলে হোয়াই নট দে ট্রাই টু মেক ইট আর্লিয়ার? মানা ভাই, আসলে মাঠে এতদিন দুটো দলের রাজত্ব ছিল, দ্বিদলীয় ব্যবস্থা, 1। 2 হলো 71-এর একটা বিশাল ব্যাগেজ তাদের উপর ছিল এবং আছে। 3 হলো তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল না হলে এত বছর টিকে থাকবার কথা না। নিশ্চয়ই। সেই 41 সাল 42 সালে তাদের জন্ম, তারপরে ধীরে 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 কতটা জমানা পার হলো, ভারত উপমহাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। সো এবং প্রত্যেকটা সময় তারা হিস্ট্রির উল্টো দিকে দাঁড়িয়েছে। 47-এ তারা একরকম চেয়েছে, 71-এ তারা একরকম চেয়েছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে কিন্তু
ডিসফেভারে, চরিত্রটা। তাদের ডিসফেভারে। সো সেই জায়গাগুলো অতিক্রম করে এসে এখানে এসে দাঁড়ানো, ধৈর্য আছে, যেটাকে আমরা পার্সিভিয়ারেন্স বলি, খুব পার্সিভিয়ারেন্স তাদের অসাধারণ, লেগে থাকা। সো এই লেগে থাকা তো একসময় না একসময় কাজে দিবে। না, কিন্তু সেটাও ক্যালকুলেটিভ হইতে লেগে থাকতে হবে, ভীষণ ক্যালকুলেটিভ, লেগে থাকলে তো হবে না। একদম। মানে ধরুন এতদিনকার হিস্ট্রি তো তা বলে না, বিকজ দে ফেইলড ইন অলমোস্ট অল দ্য অকেশনস। কিন্তু তারা টিকে গেছে, টিকে গেছে সেটা, টিকে মানে গেছে। ধরেন ইন্ডিয়াতে জামাত ইসলাম খুব টিকে গেছে এরকম বলবেন? একদম না, পাকিস্তানেও না, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু টিকে গেছে। বাংলাদেশে তো তাদেরকে এত পারসিভারেন্স, হ্যাঁ স্বাধীনতার পরে করতেছে, স্বাধীনতা এত বড় একটা যুদ্ধ তারা বিরোধিতা করেছিল, ফলে ন্যাচারালি এটা হবে যে মানুষ তাদেরকে রিজেক্ট করবে, মানুষ তাদেরকে হেট করবে, তাদের সে ক্যাম্পেইন করা ইজি হবে, তারা আসতে পারেনি। এইবার যে এলো সেটাও কিন্তু একটা দেখেন, মানে এটাকে কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা জামাতও সম্ভবত ঘটবার আগে কল্পনা করতে পারি নাই। মানে ভাই, মানে আমরা বলছি যে তারা খুবই প্ল্যান করে করেছে, কিন্তু 24-এর এই অভ্যুত্থান তো স্পন্টেনিয়াস। ওয়েল, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক রকম মতামত আছে আমরা বাজারে। বিভিন্ন মতে চর্চা করছি তো কেবল, অনেক রকম। আমি অন্তত সিদ্ধান্তের কথা বলছি না, আমিও না, একদম না, কারণ এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা বিভিন্ন কর্নার থেকে আসতেছে। সো এবং আমি মনে করি যে দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, যত বেশি মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে তাদের নিজস্ব কর্মকাণ্ডের দ্বারা, তত বেশি কিন্তু ওই ভোটটা কিছু অংশ অন্তত জামাতের দিকে যেতে থাকবে। এবং নতুন প্রজন্ম কিন্তু স্বাধীনতার কত 55 বছর পার হয়ে গেছে। সো ওটার সাথেও কিন্তু সময়ের একটা গ্যাপ বাড়ছে। আপনার চোখে দেখা মুক্তিযুদ্ধ একটা 20 বছরের ছেলে কিন্তু সেভাবে ধারণ করবে না, বা করে না, বা করছে না। জি। এবং তারা দেখেছে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি, দীর্ঘ সময় বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হয়েছে, এখনো হচ্ছে। সো ওদের চোখে কিন্তু এই যে আবেগটা, এটা ধীরে ধীরে অপসৃয়মান, ধীরে ধীরে মুছতে থাকবে। এবং আমি খুব অবাক হব না যদি সেই জায়গায় এই আবেগটা শেয়ারই করে, তো তারা সেই আবেগ ধারণ করে, বিকজ দে ডিড সি ইট ফর দেমসেলভস। তো তখন কি হচ্ছে যে ওরা যা তাদের চোখের সামনে নেই, ওই আবেগ কিন্তু এটা একটা বাড়ানো আবেগ, কিছুটা বইয়ে পড়া, হ্যাঁ। সিনেমায় দেখা, গান শোনা, বাবা মার কাছে শোনা, ওই আবেগটা যে আমার মধ্যে হবে না, ওটা তো হবে না। এবং যারা মুক্তিযুদ্ধ নিজের চোখে দেখেছেন, সেই 71-ও যার জন্ম হয়েছে তার বয়স এখন 55, তো ওই সময় যার বয়স 20 সে এখন 75, সে দাদা নানা হয়ে গেছে, তাই না? সো নাতি নাতনিদের সাথে সেই গল্পের মাধ্যমে হয়তো বিষয়টা ধারণ করছে। আর আজকালকার ছেলে মেয়েরা কিন্তু অত বই পড়ে না, মান্না ভাই, এটাও আমাদেরকে মানতে হবে। তাদের ইজিয়েস্ট কুইকেস্ট ওয়ে হচ্ছে চ্যাট জিপিটিকে তারা জিজ্ঞেস করে, এআই কে জিজ্ঞেস করে, এখন এআই তার মতো করে বলে। সো এইরকম একটা জমানায় আপনি সেই আবেগ, সেই ভালোবাসা, সেই অনুভূতি ধরে রেখে নতুন প্রজন্মকে কেবলমাত্র 71 দিয়ে আসলে বা মানে ওই আবেগটা দিয়ে, ওই শুদ্ধতম আবেগটা দিয়ে আসলে কতটুকু আমরা আমাদের প্রজন্মকে চালাতে পারবো, পরবর্তী প্রজন্মকে, এটাও আমার একটা বড় প্রশ্ন। যদিও আমার সাবজেক্ট চেঞ্জ করতে চাই না, তবু আপনাকে জিজ্ঞেস করি, তার মানে আপনি মনে করছেন আবেগ বা ভালোবাসার রঙ্গ বদলাচ্ছে, চরিত্র বদলাচ্ছে? আমরা এখন যেই সোসাইটিতে বাস করছি, আমি অন্তত 10 বছর আগেও এরকম সোসাইটি দেখি নাই। এত রুথলেস, এত নিষ্ঠুর এবং এত আত্মকেন্দ্রিক সমাজ, আমরা এরকম সমাজে তো বেড়ে উঠি নাই, মান্না ভাই। এখন আমি তো মাঝ বয়স হয়ে গেছে, তাই না? সো আমাদের বেড়ে ওঠাও তো আসলে আমি 30-40 বছর আগের কথা বলছি। সেই সময়কার সমাজের সাথে তো আপনি এই মেকানিক্যাল সময়ের কোনো তুলনা করতে পারবেন না, হয় না, হচ্ছে না। মানে আমি একটু দর্শকদের থেকে সবাই চেয়ে ইচ্ছা একটা ঘটনা বলবো। মানে আপনি তো মাঝ বয়স বললেন, আমার তো প্রায় শেষ বয়স পড়েছে, 76। আমি হেমন্তের গান পছন্দ করি, আমাদের জেনারেশন সবাই হেমন্ত, মানে হেমন্ত, তারপরে ধরে যে সন্ধ্যা কিংবা উত্তম কুমার, সুচিত্রা সেন, এগুলোর পাগল আমরা এখনও আছি। তো আমি এক রাত্রেবেলা 10টার দিকে আমার ঘরে লাইটটা নিভিয়ে দিয়ে একটা ডিম লাইট জ্বালিয়ে গান শুনছি, পড়ছিলাম, পড়তে পড়তে গান শুনছি, দরজাটা ভেজানো। আমার ছেলে তখন দেশে আছে, ও তখন গ্রেড 9-এ পড়ে, বেশ কয়েক বছর আগের কথা।
দরজাটা খুলে ঢুকে আবার পাশে দাঁড়ালো। তাই ভাবছি কিছু হয়তো বলবে টলবে, আমি অপেক্ষা করতে লাগলাম। সে কিছু বলে না। কিছু আমি জিজ্ঞেস করছি, কি আব্বু কিছু বলবে? আমি বলছি, কী করছো? আমাকে জিজ্ঞেস করছে। সে ডোন্ট ইউ সি, আমি তো গান শুনছি। এগুলো গান? আমি বললাম, তুমি জানোই গান কে গিয়েছে? আমার তো জানার দরকার নেই, এগুলো কি গান নাকি? তা আমি বললাম যেটা হেমন্তের গান, হি ইজ সাচ এ বিগ আর্টিস্ট, এই ওই যা বলার। এইসব গান শুনে বিপ্লব করতে পারবে না, আর যাই কেউ সমাজ বদলাতে পারবে না। ও বেরিয়ে চলে গেল। তো মানে এইটা দিয়ে একটা তো আপনি বললেন ক্রুয়েল সোসাইটি, আত্মকেন্দ্রিক, এই ওই, আর একটা হচ্ছে কালচারটাও চেঞ্জ হয়েছে, অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ইজ অলসো চেঞ্জড। তো এইটা একটা অনেক বড় প্রশ্ন। কিন্তু আমি বললাম যে আমি প্রসঙ্গটা বদলাতে চাই না, তবু জিনিসটা বলে রাখলাম মাঝে। এই প্রেক্ষিতে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিজে তো বিএনপি করেছেন, এই যে আপনি বললেন যেগুলো, এগুলো বিএনপি লিডারশিপ বোঝে না? বোঝে? মানব, এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি যখন বিএনপি করেছি, আমি একেবারেই খুবই ছোট একজন কর্মী হিসেবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, কাছ থেকে দেখেছি, এবং ভীষণ রকম ওনার স্নেহ পেয়েছি। খুব ছোট মানে খুব ছোট না, আপনি যখন মানে এমপি ছিলেন আগে, তখন তো জানি না, আমি তো এই দলের সাথে যুক্ত হয়েছি 12 সালে, 2012 সালে। 2012, আজকে তো 14 বছর আগে। 14 বছর আগে। তো আপনি যদি এখন মাঝ বয়সে হন, তাহলে তখন পরিপূর্ণ বয়সে। আমি রাজনীতিতে ওই বয়সটাকে আমি ছোটই বলবো, একটা আর্লি 30s এর মেয়ে রাজনীতিতে ডেফিনেটলি ইয়াংই বলবো আমি। মানে যেমন ধরেন আমি বলি, আমিও জাসদ করতাম, আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। যোগ দেবার আগেই আমার কতগুলো ধারণা হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে। কীরকম? ধরেন আমি প্রথম জেলে যখন গেছি, জেলে ঢুকলাম, পরের সকাল, আমি লক আপের পরে গেছি, পরের সকালবেলা একদম সব নেতারা চলেছেন, যারা ওই ডিঙ্গু জেলে ছিলেন, যেখানে গুলি হয়েছে, এই তাজউদ্দিন সাহেবরা মারা গেছেন, সেটাতে কোরবান আলী সাহেব আছেন, আব্দুল আজিজ সাহেব আছেন, শেখ আজিজ, আব্দুল সামাদ আজাদ, এরা সবাই। এবং তারা তো আমাকে আগে থেকে চেনেন, আমি একসময় ছাত্রলীগ তো করতাম। তো তারা এসে আমাকে জিজ্ঞেস করছে, খবর কি দেশের বলো তো? খবর আর কি, তো এই বললাম যে আমি দেখছি। তারা খুবই ডিসপ্লিসড আমার উপরে। কী জানতে চান? কাদের সিদ্দিকির কী খবর? কাদের সিদ্দিকির তো কোনো খবর নাই। তো এই খবরই রাখো না, কাদের সিদ্দিকি তো এখন যমুনার পাড়ে, তারা আমাকে বলছেন। সো মানে ওই রকম লিডারশিপে এরকম কথা বললো, তাতে আমি তাদের সম্পর্কে একটা ধারণা নিলাম। হতে পারে একটা ভুল, যেটার মধ্যে তথ্য গেছে। পরবর্তী সময়েও আওয়ামী লীগ কখনো বুঝতেই পারেনি যে জামাত এরকম করে বেড়ে উঠছে, কখনো না। অথচ বোঝা যেত তাদেরটা, না বোঝার কথা না। তো আমি মনে করি ওরকম করে, যেমন আমি দলকে চিনি, আপনি যে বয়স আছেন, আপনি তো বলতে চান না, বা আমি আপনাকে প্রেস করছি না যে বিএনপি বুঝতে পারবে না, সেটা কথা না, বুঝতে পারা উচিত। এবং আমার এই মানে আপনাকে প্রশ্ন করবার ছিলাম, আমি সেটা এখন করিনি। সেটা হচ্ছে যে মানে এই যে সেদিন জিয়ারা মানে তারেক জিয়া ইয়েতে গেলেন না, চিটং গেলেন, সেখানে গিয়ে উনি বাবুনগরীর সঙ্গে দেখা করেছেন। এবং পত্রিকায় তো লেখা টেখা দেখেছেন যে মানে হেফাজতকে পক্ষপুটে আনার জন্য একটা চেষ্টা এগেন্স্ট জামাত। তো মানে এইটা করতে হবে। সেখানে ওপেনলি তো বক্তৃতা উনি করেনি, মানে জামাতকে তারা খুব বড় একটা কিছু শক্তি মনে করছে, না হলে এই মুভটা করবে কেন? এত বোঝা যায়। এখন যদি আপনার মনে হয় যে ওনারা বুঝতে পারছে, তাহলে তো হয়েই গেল। না, বুঝতে পারছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে প্রসেস করে আসছে এরকম করে ভিতর থেকে, এইটা বুঝতে পারছে কিনা? না হলে তারা একটা এনিমি তো পলিটিক্সে রাখতে হয় সামনে, ইউ ফাইট এগেনস্ট হোম, সেই অর্থে দেখাতে পারে তারা হয়তো। কথা বলতে আমি বেশি বলছি। আমার কাছে মনে হয় যে বিরাট একটা ফিল্ড কিন্তু সেন্টার লেফটে রয়ে গেছে, যেটা কেউ এক্সপ্লোর করছে না। রাইট, ফার রাইট, সেন্টার রাইটের দিকেই ঘুরপাক খাচ্ছে রাজনীতি, কিন্তু 50% তো সেন্টার লেফট অ্যান্ড লেফট ফার লেফটের দিকে আছে, সেদিকে তো কেউ যাচ্ছে না। সো এই ভ্যাকুয়ামটা আপনি যতদিন রেখে দেবেন, ততদিন আওয়ামী লীগের ফিরে আসা আপনি মানে অবধারিত হিসেবে ধরে নিতে পারেন, যতদিন পর্যন্ত ওই লেফট এবং সেন্টার লেফটের ভ্যাকুয়ামটা পূরণ না হচ্ছে। আমি মনে করি তাদের আসা অবধারিত।
ভ্যাকুয়াম তো পূরণ হতে হবে, কেউ যদি সেই দিকে নজর না দেয়, ফোর্স হবে আওয়ামী লীগ যতদিন না আসে, হ্যাঁ যতদিন, তাহলে কি হচ্ছে আপনি দেখেন সবাই তো রাইটের দিকে গাদাগাদিটা করছে, সেন্টার রাইট, রাইট, ফার রাইট, এখানে তো ঘুরপাকটা খাচ্ছে, তো বাকি 50% তো আর ওইদিকে কেউ নাই, তাই না? দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা বক্তব্যকে। কথা বলছিলাম রুমিন ফারহানার সাথে। রুমিন ফারহানা বলছিলেন পলিটিক্সের এখনকার বাংলাদেশের অবস্থান, মানে রাজনীতি যেভাবে অবস্থান করে, প্লিজ একটা অ্যাটেনশন দিয়ে কথাগুলি শোনার দরকার মনে করছি আমি, সেজন্যই এরকম করে বললাম। বলুন। না, আমি যেটা বলছিলাম মানা ভাই, যে আমাদের ওই রাইট ব্লকটার মধ্যে ঘুরে ফিরে সেন্টার রাইট, রাইট অ্যান্ড ফার রাইট, কিন্তু লেফটের একটা বিরাট অংশ খালি আছে। এখন আমরা যেটা বিরতির সময় আলোচনা করছিলাম যে অনেকগুলো লেফটিস্ট পার্টি বাংলাদেশে আছে, এবং পুরোপুরি লেফট না হলেও সেন্টার লেফটে আছে, ওয়েলফেয়ার পার্টি, যারা ওয়েলফেয়ারের কথা বলে সেই পার্টিগুলো আছে, কিন্তু কেন তারা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে না? আমার কাছে মনে হয় এর একটু আমাকে মানে মাঝে মাঝে আপনাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে বা ইয়ে করবো, সেটা কেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম সবগুলো ওয়েলফেয়ার ইকোনমির কথা বলে, ওয়েলফেয়ার স্টেটের কথা বলে, খুবই ইন্টারেস্টিং। সেটা তারা মুখে বলে, কিন্তু তারা এটা কতটুকু ধারণ করে, কতটুকু বিশ্বাস করে, কতটুকু ইমপ্লিমেন্ট করে, কারণ ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিন্তু বড় বড় 3টা দলই গেছে, যে 3টার কথা 4টার মধ্যে 3টাই কিন্তু তারা চাইলে ইমপ্লিমেন্ট করার পরিস্থিতিতে গেছে, তারা ক্ষমতায় গেছে। 10 বছর, 20 বছর, 25 বছর এক একটা দল ক্ষমতায় ছিল। এরশাদ 10 বছর, বিএনপি জিয়াউর রহমানের আমল ধরলে 14 বছর, আর শেখ হাসিনা তো এক নাগারেই 15 বছর, প্লাস তার আগে আরো 10 বছর। ধারণ তো নিশ্চয়ই করে না, করলে সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন তো তাদের বাজেটে দেখা যেত, অ্যাবসলিউটলি, কিন্তু সেটা দেখা যায়নি। শিক্ষায় এখনো 2-এর কম, স্বাস্থ্যে 1-এর কম, সো সুতরাং বোঝাই যায় ওয়েলফেয়ার কতটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেন তাহলে আমাদের ওয়েলফেয়ারের কথা যারা ইমপ্লিমেন্ট করবে বলে এখনো বলে যাচ্ছে, বা লেফট পলিটিক্স যারা কৃষক, শ্রমিক, মজুরের দোহাই দিয়ে রাজনীতি করছে, তারা কেন মানুষ অ্যাট্রাক্ট করতে পারছে না? আমি কোনো দলের নাম অবভিয়াসলি বলবো না, কিন্তু তারা কেন করতে পারছে না? তার কয়েকটা কারণের মধ্যে একটা আমার কাছে মনে হয় যে তাদের রাজনীতিটা কোনো একটা জায়গায় গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে যায়, পিপলের সাথে কানেক্ট করতে পারে না। মানুষের সাথে কানেক্ট করতে হলে আপনাকে একদম মানুষের সাথে মিশে গিয়ে তাকে বোঝাতে হবে। বেশিরভাগ বাম রাজনীতিবিদের সঙ্গে আমি ব্যক্তিগত আলাপচারিতায় গিয়ে আমার কাছে মনে হয়েছে ব্রাহ্মণ এবং ব্রাত্যের মধ্যে আলাপ হচ্ছে। আমি ব্রাত্য, তারা ব্রাহ্মণ, কারণ আমি বিএনপি করি, মানে কিছুদিন আগে পর্যন্ত বিএনপি করতাম, সো আমি তাদের চেয়ে মেধায় খাটো, আমি তাদের চেয়ে পড়াশোনায় খাটো, আমি তাদের চেয়ে বোধ বুদ্ধিতে খাটো, আমি তাদের চেয়ে রাজনৈতিক জ্ঞানের প্রজ্ঞায় খাটো। এবং অনেকে তো আমাকে মুখের উপর বলেছে, আপনি পড়াশোনা করেন, আপনি কিভাবে বিএনপি এর মতো একটা দল করেন, বা আওয়ামী লীগের মতো একটা দল, মানে আপনাদেরকে হয়তো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের সাথে আপনি কিভাবে ছিলেন। সো এই যে নিজেকে ব্রাহ্মণ ভাবার একটা প্রবণতা আমি বাম রাজনীতিবিদদের অনেকের মধ্যে দেখি, আমি সবার মধ্যে বলবো না, তবে আমার কাছে মনে হয় যারা একেবারে মাটির মানুষের কথা বলে তাদের আরো অনেক বেশি গ্রাউন্ডেড হয়ে পলিটিক্স করার কথা ছিল, সেটা তারা করে নাই। 1, 2 হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা দীর্ঘ সময়ের ধরে একটা বিনা পুঁজির ব্যবসার মধ্যে পরিণত হয়েছে। সো এখানে যারা যুক্ত হয় তারা ওই আশা নিয়ে যুক্ত হয় যে তারা কোনো একটা নেতার পিছনে দৌড়াবে এবং একসময় না একসময় দল ক্ষমতায় যাবে, এবং সে তার 7 পাস বা 8 পাস যে তার শিক্ষাগত যোগ্যতা, বা 5 পাস, হোয়াট এভার বি দ্য কেস, সে কয়েকশো কোটি টাকার মালিক হবে। এবং এটা হয়েছে, বাংলাদেশে হয়েছে ভাই। এবং বহু এমপি আছেন যারা ঠিক মতো পড়তেও পারেন না, কিন্তু তারা এমপি হয়েছেন, এবং সেখানে অস্ত্রের খেলা আছে, সেখানে অর্থের খেলা আছে, সেখানে রাতে ব্যবসার খেলা আছে, সেখানে নানান রকম খেলা আছে, শুধু নাই রাজনীতি। সো এই যে একটা অভ্যস্ততা গত 30, 40, 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে গেড়ে বসেছে যে আমি খালি হাতে আসব এবং যে কোনো উপায়ে ধনী হয়ে বের হব, সেটা একটা বড় রোল প্লে করেছে। যে আমরা আলাপ করছিলাম যে বড় দলগুলোর পিছনে যায়, কেন ওয়েলফেয়ারের কথা যারা বলে তাদের কাছে যায় না। 3 নাম্বার যেটা আমার কাছে মনে হয় যে পলিটিক্সটা এখন খুব এক্সপেন্সিভ হয়ে গেছে মান্না ভাই, ইটস ভেরি এক্সপেন্সিভ। Unless you have some মানে অবৈধ ব্যবসা and illegal source of income, it is very difficult to manage, very difficult. এবং এক একটা ইলেকশনে আমি যখন আমার সহকর্মীদেরকে জিজ্ঞেস করি যে অনেস্টলি বলেন কত টাকা আপনাদের খরচ হয়েছে,
আনবিলিভেবল অ্যামাউন্ট। সেখানে তো আমি তো পিনাট, আমি তো যেটা খরচ করছি ওটা পিনাট আমি বলবো। হ্যাঁ, এই যে ইলেকশন কমিশনে বলে দেয় 25 লক্ষ টাকা, এটার কোনো সুপারভিশন আছে? এইটার কোনো কিছু আছে ভাই আমাকে বলেন। সো এগুলো নির্বাচন কমিশনও জানে 25 লাখ না 25 কোটি খরচ হবে, আর যে নামের সেও জানে। এখন বাম রাজনীতি যারা করেন, আদর্শের কথা বলেন এবং কিছুটা আদর্শের চর্চা তারা করেনও, এবং অনেক বেটার আমার কাছে মনে হয় যে বর্জুয়া দলগুলোর তুলনায় তাদের ব্যক্তিগত জীবন চরিত যদি আমরা তুলনা করি, কেউ ফেরেশতা না, বাট ইফ ইউ কম্পেয়ার, সো সেই জায়গায়ও তারা কিছুটা পিছনে পড়ে যায়, অর্থের দিক থেকে, পেশি শক্তির দিক থেকে। পলিটিক্সে যেটা হয় কি মানা ভাই, এখন পলিটিক্সে আপনার বয়ানের সাথে যদি মাঠের সম্পর্কটা যুক্ত না হয়, আপনি বলছেন খুব ভালো, আপনি লিখছেন খুব ভালো, আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, কিন্তু সেটা যদি আপনি সহজভাবে সাধারণ মানুষের মধ্যে ডিসিমিনেট করে দিতে না পারেন এবং ডিসিমিনেট করে সেই জায়গায় কানেক্ট করে তাদেরকে আপনার পেছনে নিয়ে আসতে না পারেন, তাহলে তো আপনি রাদার একজন আমি বলবো যে বুদ্ধিজীবী কিংবা একজন সিভিল সোসাইটি মেম্বার যেটা করছে, কিন্তু পলিটিশিয়ান হতে হলে তো আপনাকে ওই সেতু বন্ধটা রচনা করতে হবে। ওই সেতু বন্ধ না হলে তো মুশকিল। আপনি বুঝতে পারছেন কি, আপনি একটা নতুন মানে স্কুল অফ থটের কথা বলছেন এক অর্থে। কীরকম আমি বলি, ধরেন এখন প্রায় সবাই বলে ভাই বাম দিয়ে আর কিছু হবে না, বামরা শেষ হয়ে গেছে, বামদের দিয়ে কোনো কাজই হবে না। মানে আমি অন্তত আমার সামনাসামনি অনেককেই বলতে দেখেছি, বাম মোর্চা তো একটা আছে, একটা দুটো মোর্চা বা বেশি থাকতে পারে, তাদেরকে বলে ভাই এগুলো বাম টাম করে কোনো লাভ আছে, এগুলো বাদ দিয়ে দেন। মানে পার্টিকুলারলি সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, ইস্ট ইউরোপের পতনের পরে এবং সর্বশেষ চায়নারও তো ক্যারেক্টার বোঝা মুশকিল। তো এগুলোর কারণে ওই কথাটা তাদেরকে বেশি করে বলে, এবং তারা বলতে চায় যে বরঞ্চ যেটা আপনি বলছেন মানে লেফট অফ দি সেন্টার বা সেন্ট্রাল লেফট যেরকম করে বলেন, ওই রকম কিছু হলে বোধহয় বেশি ভালো হয় এরকম বলে। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে এরকম করে ডাইরেক্ট কোনো কথা বলা হয়নি। সেখানে আইদার লেফট অর রাইট, মানে এর মাঝামাঝি কিন্তু কোনো জায়গা রাখা হয়নি। ইভেন ওয়েলফেয়ার ইকোনমিক্স যখন আপনি বলেন বা ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েলফেয়ার স্টেট বলেন, তখনও বামপন্থীরা বলবে ওটাও আলটিমেটলি রাইট। এখন মুশকিলটা হচ্ছে কি, আমাদের মাটিটা একটু ডিফারেন্ট। আমি এটাকে সোভিয়েত ইউনিয়নের মাটির সাথেও তুলনা করতে পারি না, চায়নার মাটির সাথেও তুলনা করতে। আমার মাটি ইজ ডিফারেন্ট। আমার মাটিতে বিএনপি কেন এত জনপ্রিয় হলো, এই প্রশ্ন যদি আমি করি, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলটা সুশাসন, সততা এবং সেই সাথে একটা মাইল্ড ধর্মের মিশ্রণও কিন্তু কাজ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ তারা হয়তো ফ্যানাটিক না, কিন্তু তারা আবার রাজনীতি থেকে ধর্মকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেখা যেটাকে বলা হয়, সেটাতেও খুব একটা অভ্যস্ত না। তারা একরকম জগা খিচুড়ির মধ্যে থাকতে পছন্দ করে। আমি কিন্তু আজকে একেবারে কথা বলছি বার্ডস আই ভিউ থেকে, যেটা আমি আমার অবজারভেশন, এগুলা কোনোটাই আমি ভালো বা মন্দ বলছি না। হ্যাঁ, আমি কোনোটাকেই কোনো সাপোর্টও করছি না, অপোজও করছি, আমি শুধু যা দেখেছি, যা দেখছি আমি তাই বলছি। সো আমাদের মগজে মননে বামদের ব্যাপারে কথা বলতে গেলে সাধারণ মানুষের একটা জিনিস কাজ করে যে ওরা তো হয়তো ঠিক মানে আমরা যেভাবে ধর্মের করি, ব্যক্তি জীবনে করি, ওনারা হয়তো ব্যক্তি জীবনেও খুব একটা ধার্মিক নন। এগুলো মানুষের ব্যাক অফ দ্য মাইন্ডে একরকম কাজ করে। তার চেয়ে যারা একটু হয়তো লেফট চিন্তাধারা পছন্দ করে, সেকুলারিজম পছন্দ করে, ডেমোক্রেসি চায়, আবার একটু ওয়েলফেয়ারও চায়, তারা আবার একটু শিল্প সংস্কৃতির দিকে আগ্রহ আছে, তারা মনে করে আওয়ামী লীগ ইজ আ বেটার অপশন। আবার যারা মনে করে যে না, অত শিল্প সংস্কৃতি করলে আমাদের খাঁটি যেই ইমান সেটা হয়তো অত মজবুত থাকবে না, তারা মনে করে আচ্ছা বিএনপি, তারা কিন্তু আবার জামাতে যাবে না, অত ফার রাইটে তারা যাবে না, তারা একটু ঝুঁকে, হয় একটু আওয়ামী লীগের দিকে ঝুঁকে, তাহলে ধর্মও থাকলো, আবার সেকুলারিজমও চললো, সংস্কৃতির চর্চাও হলো, আবার ধর্ম চর্চাও করা গেল। তারা কিন্তু আবার ফার লেফটের দিকে ঢুকবে না। সো এটা হচ্ছে ব্যাপারটা। আমরা আসলে আমাদের মাটিটা ইজ লিটল ডিফারেন্ট। সো আমি আগের যে কারণগুলো বললাম সেগুলোরও একটা রোল আছে এর মধ্যে, এক ধরনের বিচ্ছিন্নতা আছে বামদের সাথে, আবার সেই সঙ্গে এই ধর্মের ব্যাপারটাও কোনো না কোনো জায়গায় গিয়ে কানেক্টেড। আপনি খুব অল্প কথার মধ্যে বিএনপি কেন এত পপুলার হলো সেটা বললেন।
আর একটু বর্ণনা করবেন? ধরেন জিয়া রহমান পপুলার হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে খুব বড় রকম ক্রিটিসিজম হয়েছিল যে উনি অস্ত্রের মাথায় ক্ষমতা এসেছেন, অস্ত্রের জোরে। ইটস এ ফ্যাক্ট, উনি মার্শাল দিয়েই এসেছিলেন, আর্মি থেকে এসেছিলেন, আর্মিকে ইউজ করেই উনি আর্মিতে থেকেই পলিটিক্সটা করেছিলেন। বাট ইনস্পাইট অফ দোজ, এবং তার আমলে কর্নেল তারের ফাঁসি হয়েছিল, তারপরেও কিন্তু উনি ড্যাম পপুলার ছিলেন। তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে মানুষ কিন্তু ভান বুঝতে পারে। আমি আমার নিজের অল্প ছোট্ট রাজনৈতিক জীবনে আমি দেখেছি মানুষ ভান এবং আসল বুঝতে পারে। উনি সত্যি সৎ ছিলেন, মানে দেখানো, লোক দেখানো সৎ না, হি ওয়াজ ড্যাম ব্লাডি অনেস্ট। এইরকম অনেস্টি পলিটিশিয়ানদের মধ্যে মানুষ দেখে নাই, কম দেখছে। ৭২ থেকে ৭৫ সেটার একটা অভাব ছিল। একদিকে দুর্ভিক্ষ হচ্ছে, আরেকদিকে সোনার মুকুটের বিয়ে হচ্ছে। সো মানুষ এই বিষয়গুলো তাদের, আমরা মানুষকে কেন যেন মিসরিড করি, আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করি যে ওই সকালে উঠে তো চশমা পরে পত্রিকা পড়ে না, ওরা মনে হয় বুঝে না। মান্না ভাই, মানুষ যে কি পরিমাণ বুঝে, আপনাকে আমাকে রাজনীতি ৩ বার বুঝায় ছাড়তে পারবে গ্রামের ওই কৃষক। এটা আমরা বুঝতে ভুল করি, বা আমরা আরো বেশি ভুল করে, এই কারণে এত গ্যাপ তৈরি হয়। সো সাধারণ মানুষ বুঝছিল যে জিয়া রহমান সৎ, এই লোকটাকে ভোট দিলে উনি ওনার আত্মীয় স্বজনকে প্রোভাইড করবে না, উনি ওনার ওয়াইফকে, ওনার বাচ্চাদেরকে তাদের জন্য বাড়ি কিনবে না, জমি রাখবে না, এই লোকটা আসলেই সৎ। এইটা ছিল তার সবচেয়ে বড় ইউএসপি। সেকেন্ড ইউএসপি হচ্ছে কেন সে পপুলার হলো, ওই নবরত্নের মতো উনি ওনার ক্যাবিনেট সাজাইছে। যেখানে যে ভালো, যেই জায়গায় যেই ফিল্ডে যে ভালো, দরকার হয় তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে হলেও তিনি তার ক্যাবিনেটে, তার দলে সেই ব্যক্তিকে ইনক্লুড করেছেন। প্রধানমন্ত্রী শাহজিউর রহমান সম্পর্কে কি বলবেন? প্রচন্ড রকম সমালোচনা হয়েছিল, যিনি পাকিস্তানের পক্ষে গিয়ে জাতিসংঘে একদম খোলামেলা করেনি, কারণ তার ব্যক্তিগত ক্যারিশমা ছিল ওই রকম। শাহজিজের না, জিয়া রহমানের অনেক কিছু মানুষ ইগনোর করে গেছে। ওই যে জুলাইয়ের ইয়েটা আমি আপনার এখানে আবার আনি। আমি আপনাকে শুরুতে কি বলেছি, আই এম আ পলিটিশিয়ান। জুলাই চার্টার লং রানে বাংলাদেশের জন্য একটা প্রভাব রাখবে আনডাউটেডলি, কিন্তু আমার আজকের সমস্যাটা কি, আমি সেটা নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। সো মানুষ চিন্তা করেছে রাজাকারকে পদ দিয়ে, ঠিক আছে, এটা আমার পছন্দ হয় নাই অনেকের, কিন্তু আমার আজকের দৈনন্দিন জীবনে যেই সমস্যাগুলো আমি অতীতে ফেস করছি, সেখান থেকে আমাকে এই সরকার কতটা রিলিফ দেওয়ার চেষ্টা করতেছে, আমার লাইফটাকে ইজি করার কতটা চেষ্টা করছে, এই হিসাবগুলো কিন্তু মানুষ করে। মানে ধরেন, আমি যদি আপনাকে এই প্রসঙ্গে প্রশ্নটা করি যে জিয়া রহমান শুধু পপুলার ছিলেন এরকমই না, উনি একটা দল করলেন, সেই দল করার প্রক্রিয়ার অনেক প্রশ্ন করা গেছে, করেছে সবাই, তারপর সেই দলটা দাঁড়িয়েছে, এবং সেই দল এখন দেশের ১ নম্বর দল। অতীতেও যখন সবাই আওয়ামী লীগকে ১ নম্বর দল বলেছিল, ট্র্যাডিশন ওই মিলে মিলে হয়তো বলা গেছে, কিন্তু এখন যদি আপনি দুটোর কম্পেয়ার করেন, তাহলে কোনটা কার চেয়ে বড় সেটা বলা খুব মুশকিল হয়ে যাবে। আর আওয়ামী লীগ এত বড় একটা স্বাধীনতা যুদ্ধে এক ফর্মে তো নেতৃত্বই দিয়েছে, তো তারপরেও সেই আওয়ামী লীগ মাত্র ৩.৫ বছরের মাথায় এই যে গেল, আর তো ওই পপুলারিটি পেলই না। রিজন কি? এইটার একটা বড় কৃতিত্ব আমাদের ভালো কারো কারো নাও লাগতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। পুরো 80s উনি ওনার একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পেরেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এবং সাধারণ মানুষের মধ্যে। ওই যে আমি বলেছিলাম মানুষ ভান আর সত্যটা খুব বুঝে, মান্না ভাই এত বুঝে যেটা অবাক হতে হয়, এত বুঝে যে এই মানুষটা যা বলেছেন তাই করেছেন, যা বিশ্বাস করেছেন তাই বলেছেন, কোনো রকম ভান ভনিতা, মানুষকে মানে ডাইভার্ট করা, এটা বেগম জিয়া করেন নাই। সো এই যে 10 বছর মাঠে ঘাটে ওনার রিলেন্টলেস ছুটে চলা, দ্যাট পেইড দ্য পার্টি অফ, এবং 86 নির্বাচন তো সার্টেনলি একটা মাইল ফলক তৈরি করে দিয়েছে যে এই ভদ্রমহিলার যা বলেন তাই করেন, এবং আপোষহীন যে ইমেজটা উনি দাঁড় করিয়েছেন, সেটা আমৃত্যু উনি সেটাকে আপহোল্ড করে গেছেন, আমৃত্যু উনি আপহোল্ড করেছেন। দেশ জুড়ে যে উত্তরাধিকারের রাজনীতির বিরোধিতা চলেছিল, উনি তো তাতে সাকাম করেছেন।
দেখুন, আমাদের তো একটা বিষয় মানতে হবে যে আমরা আসলে পারফেক্ট ফেরেশতা নিয়ে আমরা পলিটিক্স বা আমরা কেউ ফেরেশতা নই। না আপনি ওইটা বোঝাবো, আমি কিন্তু আবার প্রশ্ন মানে আমার প্রশ্ন নয়, এটা আপনি পলিটিক্যালি এক্সপ্লেইন করেন এত কিছুর পরেও, মানে এটার পরে উনি সেই পপুলারিটি বিশেষ তার এই জানাজার সময় যেটা দেখা গেল, এরকম ইতিহাসে কটা পাওয়া যায়? আমি যদি বলি যে উনি দেশের জন্য জীবন দিয়েছেন, এটা কি ভুল বলা হবে? এই মানুষটি যদি 14তে একটু আপোষ করতো, 18-17তে ওনার জেলে যেতে হয় না। আবার 18তে একটু আপোষ করতো, উনি রানীর মতো জীবন কাটাতে পারতো, জেলে যেতে হতো না। মান্না ভাই, এই মানুষটা মারা গেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, বেগম খালেদা জিয়া। ওনার ব্যাপারে তো আসলে আপনি বাংলাদেশের মানুষের ঋণ বলেন, কৃতজ্ঞতা বলেন, সেটা অন্য লেভেলে, এবং এটা শি ডিজার্ভস দ্যাট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিজার্ভস দ্যাট। আর আপনি উত্তরাধিকারের রাজনীতির কথা যেটা বললেন, আমরা মুখে উত্তরাধিকার পছন্দ করি না, কিন্তু মাঠে গিয়ে আবার উত্তরাধিকার ছাড়া আমরা মগজ সাম্রাজ্য পছন্দ হয়, ওটা আমাদের রক্তে, আমাদের চিন্তায়, মগজে। আর তাছাড়া আমি জনাব তারেক রহমানের দলের নেতৃত্বে আসাটাও উনি কিন্তু হুট করে এসে একদিন ছেলে হিসেবে বসে যান নাই। হ্যাঁ, ওনার কাজের আমি সারাদিন সমালোচনা করতে পারি এবং করিও, কিন্তু ওনার এই জায়গাটাতে আসার পিছনে উনি কিন্তু দলের একজন সাধারণ সদস্য হিসেবে, যখন ওনার বয়স 18, 19, 20 এইরকম, উনি তখন যুক্ত হয়েছেন, একটা পদ নিয়েছেন। তারপরে ধীরে ধীরে মাঠে ময়দানে কাজ করেছেন 2001 ইলেকশনের আগে। তারপরে গিয়ে উনি যুগ্ম মহাসচিব হয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে অ্যাক্টিং চেয়ারম্যান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। সো এটাকে আসলে ঠিক আমি চেয়ারে বসে যাওয়াও, এভাবে দেখাটাও, এটার আরেকটা ব্যাখ্যাও আছে যে উনি আসলে উত্তরাধিকারের কোনো ছোঁয়া এটার মধ্যে ছিল না। সার্টেনলি ছিল, নিশ্চয়ই ছিল, নিশ্চিতভাবেই ছিল। কিন্তু একই সঙ্গে যে উনি একেবারে ধরেন উনি জীবনেও পলিটিক্স করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্ডাকশন আপনি বলতে চাইছেন না? এক্স্যাক্টলি যে ঠাস করে পরের দিন এসে চেয়ারম্যান হয়ে গেল, এইরকম না। বাবা চেয়ারম্যান ছিল কোম্পানির, বাবা মারা যাওয়ার পর ছেলে বসে গেল, এটা এইরকম না। আমি জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। তবে ডেফিনেটলি ওনার সূচনা তো, উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার আসতেছে। না, এরকম প্রশ্ন অবশ্য এটার জবাব দিলে বিএনপির সমস্ত মানুষ হয়তো আমাকে অপছন্দ করতে শুরু করে দেবে, বা যখনই আপনি কারো ব্যাপারে বলবেন তখন তাই হবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে কখনো জায়গা খালি থাকে না। ওইরকম করে যখন শেখ মুজিব মারা গেছে তখন একই প্রশ্ন এসছে, জিয়া রহমান যখন মারা গেছে তখনও একই প্রশ্ন এসছে। দেখেন, শেখ মুজিব যখন মারা গেছে মান্না ভাই, 3 ভাগ হয়েছে আওয়ামী লীগ, হইতে তো পারে নাই এক। সেই তো শেখ হাসিনাকে ফিরে এসে হাল ধরতে হয়েছে। শেখ হাসিনা যদি ফিরে না আসতো, আওয়ামী লীগ তো বহু ধারায় বিভক্ত হয়ে গেছিল। কিন্তু রিয়েলিটি হচ্ছে, যদি শেখ হাসিনা ফিরে না আসতেন তাহলে একটা কম্প্রোমাইজ হতো। যদি ডক্টর কামাল নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে ফিরিয়ে না আনতেন, তাইলে কিন্তু একটা কম্প্রোমাইজ ওখানে হয়ে গেলেই দলটা দাঁড়িয়ে যেত। যেভাবে কংগ্রেস দাঁড়ালো, যখন ইন্দিরা পরিবার দায়ী বা নেহরু পরিবার দায়ী, তখন ওরা আসতো না, এরকম হতে পারতো না। মান্না ভাই, কংগ্রেসে আপনি তো এটা বলতে পারেন না, কারণ নাই কিন্তু সবখানেই আছে নেহরু পরিবার, কোথায় নাই? এখন আছে, কিন্তু যখন কি বলে মনমোহন আসলেন তখন তো পাওয়া যায়নি। হ্যাঁ, ফর দ্য টাইম বিং, একটা সময়ের জন্য। এই টাইম বিংটা যদি লাস্ট করতো। করে নাই, কিন্তু করতেও তো পারতো। করে নাই, এটাই হলো বাস্তব। একইভাবে আপনি কি মনে করেন যে ওই সময় ডক্টর কামাল হোসেন যদি শেখ হাসিনাকে না নিয়ে আসতেন, 3টা ভাগ এক হতে পারতো, একটা কম্প্রোমাইজে আসতো? উই ডু নট নো, কারণ ফ্যাক্ট রিমেইনস যে ওই কম্প্রোমাইজ হয় নাই বলেই শেখ হাসিনাকে কামাল হোসেন নিয়ে আসছেন। আমি যেরকম করে জানি না, তাতে আমি দেখেছি তখন আব্দুর রাজ্জাক সাহেবের লিডারশিপটা স্ট্যাবলিশ হয়ে গেছিল, অলমোস্ট আনকোয়েশ্চেনেবল হয়েছিল। এই ডক্টর কামালের মতো কিছু মানুষ এটা পছন্দ করছিলেন না, কারণ তারা জানতেন যে আব্দুর রাজ্জাক অতখানি ফুল পিচ না, উনি একটা হলো কলসির মতো আর কি। ওই জন্য তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যাক, ওই বিদ্রোহ করার দিকে যাচ্ছে। এখন এই যদি হয় আপনার অ্যানালিসিস, তাইলে এটাও মানতে হবে যে এই লিডারশিপ বিএনপি যা আছে, দিস উইল বি কন্টিনিউইং অ্যান্ড সাকসেসফুলি তো আমি আপনাকে বলতে পারবো না। দিস উইল বি কন্টিনিউইং ফর নেক্সট কাপল অফ ইয়ার্স সার্টেনলি, কারণ এর মধ্যে দিয়ে আবার আরেকটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে
যারা ফ্রি থিঙ্কার, যারা আপনি যেটা বলছিলেন উত্তরাধিকারের যে একটা দাসত্ব আমাদের, হ্যাঁ, সেই মানে রাজাধিরাজদের যেই দাসত্বর প্রবৃত্তি, সেটা এখনো 70% মানুষের মধ্যে আছে। 80% মানুষের, কিন্তু 20% তো ফ্রি হয়ে যাচ্ছে। এই 20% এক সময় বাড়তে থাকবে। আপনি আমি হয়তো থাকবো না, আজকে আপনি যদি ভারতের রাজনীতির দিকে তাকান, কংগ্রেস কিন্তু একটা ডিম লাইটের মতন হয়ে আসতেছে আস্তে 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 আস্তে, এবং মোদির সেই ক্যারিশমা, সেটা আপনার আমার ভালো নাও লাগতে পারে, কিছু যায় আসে না। আজকে কিন্তু আমি যে আলোচনা করছি, এটা কিন্তু আমি কোনো মতামত দিচ্ছি না, আমি একজন অবজারভার হিসেবে আজকে কথা বলছি। না, সব কথা এরকম করেই আসে। হ্যাঁ, ডিসাইসিভলি সব তো বলা যায় না, পলিটিক্সের ব্যাপারে না। তো সুতরাং আমি যদি এটাকে একটা ডিম লাইটের মতো দেখি, যে ধীরে ধীরে ভারত যেখান থেকে মুক্ত হচ্ছে, বাংলাদেশও যে সেটা অদূর ভবিষ্যতে মুক্ত হবে না, এমনটা তো আমরা জোর দিয়ে বলতে পারি না। যেমন আওয়ামী লীগেরই তো এখন শেখ হাসিনার অবর্তমানে কে আসবেন? কংগ্রেস পার্টি কোনো লাইট দেয়? বার্তা তো একটা দেয় বটেই, এটা আপনি শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তানে যেটা হচ্ছে, বেলুচিস্তানে, এগুলো সবই এক একটা মেসেজ। এই মেসেজ আসলে দেখুন, আমি এটা বলতে পারি না যে এখনই হুড়মুড় করে এই বিল্ডিংটা ভেঙে পড়বে, তবে আমি আপনাকে এটা বলতে পারি যে হাতুড়ির বাড়ি শুরু হয়েছে বিল্ডিংটার উপরে। আমি আপনাকে এইটুকু বলতে পারি। এটাও আর একটা হিস্টোরিক্যাল প্রফেসির মতো হয়ে গেছে। আমি জানি না, আপনি হয়তো এরকম সিরিয়াসলি বলেননি, কিন্তু বিষয়টা সেরকম হতেই পারে এটা। তবে আমি আপনাকে একটা কথা বলে রেখে, আমার এটা মনে হয় যে এই যে ধরেন জেনজি দিয়ে এত কথাবার্তা বলা হচ্ছে না, এই বিষয়টা আমরা বলতে শুধু আমরা বাংলাদেশের লোক না, সারা বিশ্বের লোকই প্রপারলি বুঝতে পারছে না। বিকজ এটা খুবই আনস্টেবল একটা জিনিস। এক এক জায়গায় এক এক রকম বিহেভিয়ার করছে, এক এক জায়গায় এক এক রকম তাদের কি বলবো কার্যকলাপ দেখতে পাচ্ছি আমরা। ফলে ওরকম কনফার্ম কোনো কিছু বলা যেতে মনে হয় না আমার। আমি আপনাকে এটুকু বলবো যে আপনি যখন একটা পুকুরে ঢিল ছুড়বেন, প্রথমে খুব অস্থির এক ধরনের একটা বৃত্ত তৈরি হয় পানিতে, সেটা স্থির হতে কিছুক্ষণ সময় লাগে। এখন দেশে দেশে জেনজিদের একটা উত্থান আমরা দেখছি, সেটা কোন দিকে দেশগুলোকে নেবে, বা মানে রাজনীতিকে কোন দিকে নেবে, বা রাজনীতির কোনো নতুন প্যাটার্ন তারা তৈরি করতে পারবে কিনা, জাতীয় রাজনীতিতে কতটুকু ভূমিকা রাখতে পারবে, কতদিন ভূমিকা রাখতে পারবে, কত গভীর ভূমিকা রাখতে পারবে, সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না। এটা আজ থেকে 10-12 বছর পর হয়তো এক সময় যখন পানিটা স্থির হবে, তখন আমরা বুঝতে পারবো। ওকে, বড় কথা না, কারণ হাতে আমার বেশি সময় নাই, এর মধ্যে একটু ভূ রাজনীতি বলতে হবে। বিকজ মানে আপনি শেখ হাসিনা আসতে পারেন এরকম বললেন না, এটার সাথে তো আবার ইন্ডিয়া জড়িত আছে। ইন্ডিয়ার সঙ্গে আবার বাংলাদেশের নতুন রিলেশনের ব্যাপার হচ্ছে, বাংলাদেশ আবার নতুন করে ফ্রেন্ড তৈরি করছে আমেরিকার সঙ্গে, তাদের সম্পর্ক, চায়না ভিজিট করে আসলেন, সব মিলে ভূ রাজনীতি ভিজ বাংলাদেশ আর ইনক্লুডিং বাংলাদেশ কী দেখছেন? নিঃসন্দেহে 5ই আগস্টের পর তো বাংলাদেশে একরকম একটা ঝড়ের মতোই বাংলাদেশের উপর দিয়ে হয়েছে, এবং যারা দীর্ঘ সময় বাংলাদেশ সরকারের পাশে ছিল তারা এখন অনেকটাই দূরে, যারা দূরে ছিল তারা এখন অনেকটাই কাছে। এবং এর মধ্যে মার্কিন রাজনীতিতেও তো পরিবর্তন চলে এসছে, ডেমোক্রেটদের জায়গায় রিপাবলিকানরা এসছে, এবং ট্রাম্প তো কখনোই, ডেমোক্রেটরা যেমন দেশে দেশে এক রকমের অভ্যুত্থান ঘটিয়ে চলেন, সেভাবে তো আসলে ট্রাম্প সেভাবে পছন্দ করছেন না, এবং সেটা রিপাবলিকানদের ভিউও না। এবং গত বছরই তিনি খোলামেলাই বলেছেন যে এই ব্যাপারে উনি মোদির ওপরেই আস্থা রাখতে চান। হ্যাঁ, এবং তারপরে এখানে চায়না কন্টেনমেন্টের ব্যাপার আছে বঙ্গোপসাগরে, সেই দিকেও একটা নজর থাকবে, এবং যেটা আকসা এবং জিসুমিয়া, সেটা নিয়েও সরকারের সাথে টানাপোড়েন, মানে কি করবে সরকার, সেটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে চায়নার দিকে কতটুকু ঝুঁকবে, বা আমেরিকার বন্ধু কতটুকু থাকবে, এবং ভারত যার সঙ্গে আসলে আমরা আমাদের 3 দিক শেয়ার করছি, নেক্সট ডোর নেইবার, তাদের সঙ্গে বা তারা কিভাবে হ্যান্ডেল করবে। কারণ দেখুন, আমরা তো আসলে 15-16 বছর শেখ হাসিনাকে দেখেছি যে মানে এভাবে খেলতে দেশগুলোকে নিয়ে, মানে চেক অ্যান্ড ব্যালেন্স, এবং এটার জন্য যে অভিজ্ঞতা এবং যেই মানে
সভাসদ প্রয়োজন হয়, পারিষদ প্রয়োজন হয়, নবরত্নের প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা আমাদের মতে না মিললেও কিছুটা ঝলক তো ছিলই 15-16 বছর। গওহর রিজভী, মশিউর রহমান, এইচ টি ইমাম, একেবারেই